আমাদের কিছু ম্যাথমেটিক্সের হচ্ছে গত ক্লাসের লাস্টের দিকে দেখাচ্ছিলাম, তাই না? ওর জাস্ট হচ্ছে কয়েকটা রুলস ছিল, কি কি, যে স্লিপের যে রুলসটা আছে is equal to ns minus m divided by s, এটাই তো। এছাড়া আর ফ্রিকোয়েন্সির সাথে যে এটা ছিল f প্রাইম ইকুয়াল টু f s, রিঅ্যাকট্যান্সের যে এটা ছিল x2 প্রাইম s x2, এইগুলো মানে স্লিপের সাথে যেগুলো ছিল এইটার সাথে হচ্ছে রিলেটেড ম্যাথটা ওইখানে দেয়া আছে, ওইটা করলেই এনাফ। যদি তুমি এইটাই একটু বোঝো আর এইটা একটু বোঝো তাহলে তো হয়ে গেছে। আর বাকি জিনিসগুলো যা আছে আর একটু প্র্যাকটিস করতে হবে, সব করে দেওয়া ঠিক হবে না। এটা আপলোড করা আছে না? না মানে ওই শিটটা আপলোড করা আছে থাকার কথা। ওটালে ম্যাথমেটিক্সের ওই শিটটা আপলোড নেই না স্যার। কেন থাকবে না? আচ্ছা যদি না থাকে আমি গিয়ে দিয়ে দেবো। আচ্ছা আমাদের লাস্ট একটা টপিক বাদ আছে, সেই টপিকটা আমাদের একটু কভার করে দিতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সব থেকে বেশি ইউজ হয় আমাদের বাসা বাড়িতে, তাই না? মানে এটাই সব জায়গায় ইউজ হয়। থ্রি ফেজ খুব কম ইউজ হয়। থ্রি ফেজ কোথায় ব্যবহার করি? যেখানে পাওয়ার দরকার খুব বেশি, বড় পাম্পিং সিস্টেম, ইরিগেশন সিস্টেম নিয়ে কই গেছে আমার তো লাগ হয়ে আছে। কত সময় আছে? সো আমার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হচ্ছে দামে সস্তা, আবার জিনিসটা ছোট, আমার বাসা বাড়ির জন্যও ভালো। আমার বাসা বাড়িতে থ্রি ফেজ লাইন তো নেই, বাসা বাড়িতে সব সিঙ্গেল ফেজ লাইন যাবে, কিন্তু সেটা এত ঝামেলা বাসা বাড়ির লোকজন পড়বে, বাসা বাড়ির লোকজন এত সময় আছে। এটা বেসড অন মাই, যেখানে পাওয়ারের দরকার বেশি সেখানে থ্রি ফেজ লাইন দরকার, যেখানে পাওয়ারের দরকার বেশি নেই মোটামুটি সিঙ্গেল ফেজ হলেই চলে। সো আজকে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন হাউ ইট ওয়ার্কস, এই জিনিসগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেয়, ঠিক আছে? সো আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর সম্পর্কে বললাম, এটা হচ্ছে সেলফ স্টার্টিং মোটর, তাই না? সেলফ স্টার্টিং থ্রি ফেজটা হচ্ছে সেলফ স্টার্টিং মোটর। সেলফ স্টার্টিং মেশিন কেন সেলফ স্টার্টিং মেশিন? আমি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বা মেশিনকে কেন সেলফ স্টার্টিং মেশিন বলি? এটার সাথে হতে পারে ডিসি মোটর, ডিসি মোটর এবং থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, এটা হচ্ছে সেলফ স্টার্টিং মোটর। কেন সেলফ স্টার্টিং মোটর? কেন এটা আমি বলি? ইজিলি স্টার্ট করবে, ইজিলি প্রাথমিক টর্কটা সে নিজে উৎপন্ন করে, প্রাথমিক টর্কটা সে নিজেই তৈরি করতে পারে, সে নিজেই কোনো প্রকার সাহায্য ছাড়াই সে নিজেই চলতে পারে, এই জন্য এটাকে বলি সেলফ স্টার্টিং মোটর। ডিসি মোটরও কিন্তু সেলফ স্টার্টিং, ডিসি মোটরে আলাদা কোনো কিছু দিতে হয় না, অক্সিলারি উইন্ডিং দিতে হয়, তার কনস্ট্রাকশন যেরকম আছে এক্স্যাক্টলি সেভাবে রাখলেই এটা সেলফ স্টার্টিং হিসেবে কাজ করে। কি হলো পদে পদে দেখো তো, ওকে ডাক দাও, রাস্তা না হলে হবে। এখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এর ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যাজ লাইক অ্যাজ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। যদিও এটা বলা হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন, কিন্তু আসলে এটা কিন্তু টু ফেজ, তাই না? এটা কিন্তু সিঙ্গেল ফেজে তুমি কখনো স্টার্ট করতে পারবে না। কেন পারবে না বা কি সমস্যা, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওয়ার্কিং প্রিন্সিপাল সেম। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল কি ছিল? থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল ছিল যে আমার একটা স্টেটর থাকবে, তাই না? স্টেটরে থ্রি ফেজ আমি সাপ্লাই দিব, যখন থ্রি ফেজ সাপ্লাই পাবে তখন একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, তাই না? সো এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ধরলাম এদিকে, সেটা দিলাম ফাই। সো একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের কারণে এর ভিতরে একটা রোটর থাকে, সেই রোটরের ভিতরে যেহেতু শর্ট সার্কিটেড করা থাকে, এই রোটরটা শর্ট সার্কিটেড করা থাকে, ওর ভিতরে ভোল্টেজ তৈরি হয়, ভোল্টেজ তৈরি হলে কারেন্ট তৈরি হয়, যখনই কারেন্ট তৈরি হয় তখন এই ফ্লাক্সটাকে সে ফলো করতে শুরু করে, এই ফ্লাক্সটাকে সে ধরার চেষ্টা করে, মানে রিলেটিভ স্পিড, এটা যে স্পিডে ঘুরছে এর চেষ্টা করে যেন সেই স্পিডেই ঘুরতে পারে, এই জন্য সে আস্তে আস্তে স্টার্ট করা শুরু করে। এটা তো ছিল।
এখন এই 3 ফেজ বাদ দিয়ে যদি একটা ফেজ খুলে ফেলি, 3 ফেজ লাইন থেকে যদি একটা ফেজ লাইন খুলে ফেলি, 3 ফেজ লাইন দেখতে কেমন? 3 ফেজ লাইন দেখতে হচ্ছে আমার so it has some 3 phase line, so that is on এখন এই 3 ফেজ লাইন থেকে যে কোনো একটা ফেজ তুমি খুলে দাও, যে কোনো একটা ফেজ খুলে দাও, এই ফেজটা আমি খুলে ফেলি, এই ফেজটা খুলে ফেললে ফেজ 1 এবং ফেজ 2 এরা সিরিজে চলে আসলো না? জি। যেহেতু সিরিজে চলে আসলে এটা সিঙ্গেল ফেজে হয়ে যাবে, ডাবল ফেজ বলে কিছু হচ্ছে না। সো 3 ফেজ লাইনে যে কোনো একটা খুলে ফেললে এটা সিঙ্গেল ফেজের মতো বিহেভ করবে। এই ইন্ডাকশন মোটরটা অ্যাকচুয়ালি এরকমই চলবে, মানে 3টা কয়েল ছিল, এখন 3টা কয়েল বাদ দিয়ে আমি 2টা কয়েল বানাই দেব, তাহলে সিঙ্গেল ফেজের মতো সে বিহেভ করতে পারে। ওকে, এটার ব্যবহার কোথায় কোথায় হচ্ছে? স্যার এর কি রেজিস্ট্যান্স বেশি পাবো? কোথায়? এখানে রেজিস্ট্যান্স হিসেবে দুটো সিরিজে যোগ করে ফেলবো, যা আসবে সিরিজে যোগ হয়ে যাবে। আর আগেরটার ক্ষেত্রে সিরিজ প্যারালাল করা যাচ্ছিল না, তারা হয় স্টার কানেক্টেড আছে না হয় ডেল্টা কানেকশন আছে, তাদের ইকুইভ্যালেন্ট আলাদা আলাদা আসবে। এখন এটা কম বা বেশি হবে তাহলে ক্যালকুলেশন করে আমাদের দেখতে হবে যে স্টার কানেকশন থেকে আমার এরকম সিরিজ কানেকশনে বেশি হয় কিনা। মনে হয় এসি দেওয়া থাকলে ভালো হচ্ছে, এসি একটা দিয়ে দাও। সো এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের হচ্ছে আমার দুইটা উইন্ডিং থাকবে, একটা হচ্ছে আমার মেইন উইন্ডিং আর একটাকে বলি হচ্ছে অক্সিলিয়ারি উইন্ডিং, তাই না, বা সাহায্যকারী উইন্ডিং। একটা হচ্ছে মেইন উইন্ডিং। আমার একটা জিনিস কনফিউশন, এই যে প্যাটার্ন থাকে এর ভিতরে, এই যে এতগুলো সব পেজ একসাথে প্যাটার্ন, যদি আমরা দেখা গেছে একটা তারাটা মিলে তাই মনে হয় কি অবস্থা, কিন্তু এই যে সব একসাথে প্যাটার্ন রয়েছে, সব একসাথে মিশে রয়েছে, কিন্তু সব করে রাখেন। এটা এই তারটা যে তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখে মনে হচ্ছে ডিরেক্ট কপার ওয়্যার, বাট নট লাইক দ্যাট। এর উপরে একটা ইনসুলেশন দেয়া থাকে, ইনসুলেশন আছে, হ্যাঁ, সুপার এনামেলড কপার ওয়্যার। সো সুপার এনামেলড কপার ওয়্যার যেহেতু, সো এটা যতই তুমি একে লাগাই দাও না কোনো সমস্যা নেই। আর এর উইন্ডিং কিভাবে করব তার কিছু টেকনিক আছে, যে আমি বাস্কেট উইন্ডিং করব, ল্যাপ উইন্ডিং করব, না কি ধরনের উইন্ডিং করব। এটা কিন্তু উইন্ডিং করার জন্য একটা বিস্তর পড়ালেখা আছে, তুমি চাইলেই কিন্তু একটা ইন্ডাকশন মোটরকে নিয়ে তুমি চাইতে পারবে না। তোমার একটা হিসাব আছে যে আমি এই স্লটে যদি প্রথমটা দেই তাহলে এটা কত নাম্বার স্লট দিয়ে বের হয়ে আসবে, তাই একটা হিসাব আছে, সেটার জন্য বিস্তর একটা পড়ালেখা আছে। ওই জিনিসটা আমি চাচ্ছি না তোমাকে এখানেই শেখাই। তোমাকে ওটা যদি পড়াইতে হয় মিনিমাম 5 থেকে 7টা ক্লাস নিতে হবে। আর তোমাকে পড়াইতে গেলে তোমার ধৈর্য থাকতে হবে, মানে তুখোড় ধৈর্য থাকতে হবে। এই উইন্ডিং করাটা কিন্তু খুবই মানে জটিল একবার তোমার মনে হতে পারে, কিন্তু তুমি যদি একবার ধরে পারো না তুমি নিজেই ডিজাইন করতে পারবে। এটা এইখানে ডিজাইন করার জন্য বোর্ডেই ডিজাইন করে দেওয়া যায় যে কিভাবে হবে, স্টার কতগুলো পোল দিব, হ্যাঁ, কতগুলো পোল দিয়ে কয়টা করে স্লট দিব, আমার হিসাব আছে, তাই না। সো আমি এর উইন্ডিং কিভাবে পেঁচাচ্ছি এভাবে আমি যাচ্ছি না, আমি জাস্ট পোল সংখ্যা বলে দিব, যেখানে এত নাম্বার এতগুলো পোল থাকতে পারে, 2 পোল মেশিন, 4 পোল মেশিন এরকম। এখন পোলগুলো কিন্তু এখানে নর্মালি তৈরি করা থাকে না, এটা তো ইলেকট্রোম্যাগনেট, যখন ইলেকট্রিসিটি পাস করে তখন পোল তৈরি হয়, না হলে পোল তৈরি হয়। ডিসি মোটরে কিন্তু পোল তৈরি করা থাকে, এখানে কিন্তু পোল তৈরি করে নিতে হয়, ইলেকট্রিসিটি পাস করলে এখানে পোল তৈরি হয়। আর এখানে পোল তৈরি করার সময় দেখো একটা সেট আছে, কিছু দেখছো এই কয়টা এক ধরনের, এই কয়টা এক ধরনের, এই কয়টা এক ধরনের, এই কয়টা এক ধরনের, চারটে 4 রকমের করে দিয়েছেন। সো এই রকম করে হিসাব করে দিয়েছে, এইটা একটা কয়েল, এইটা একটা কয়েল, দুইটা কয়েল, সো 2 পোল মেশিন, ঠিক আছে। সো নাম্বার অফ কয়েল যত বেশি হবে খরচা তত বেশি হবে, মানে পোল যত বেশি হবে খরচা তত বেশি হবে, কয়েল যতগুলো বেশি হবে কয়েল যত বেশি লাগবে খরচা তত বেশি হবে, খুবই স্বাভাবিক, ঠিক আছে। আর এই উইন্ডিং করার সময় এটা কেটে যদি রিউইন্ডিং করতে হয় এর অনেক হিসাব নিকাশ আছে, তারটা কতটুকু মোটা সেটা হিসাব করতে হবে। তা না হলে যদি মনে করো এটা 300 পেজ থাকে, 300 পেজ দিতে হবে তোমাকে, না হলে এর প্রপার যে স্পিড ছিল সেই স্পিড তুমি পাবে না। মনে করো তোমার একটা সিলিং ফ্যান নষ্ট হয়ে গেছে, তুমি বাজারে না গিয়ে তুমি নিজেই সারতে যাচ্ছ, তাই না, মনে করো তুমি নিজেই সারতে যাচ্ছ, এখন ওই সিলিং এর ওই কয়েলগুলো কাটবা, কাটার পরে কতগুলো প্যাচ আছে তোমার ধৈর্য ধরে গুনতে হবে, 1 2 3 4
যত সময় না শেষ হচ্ছে তত সময় গুনতে থাকতে হবে, যে যতগুলো 1000টা হয়ে যায় তোমাকে গুনে ফেলতে হবে। তারপরে কি করতে হবে, তোমার তারটা কত গেছে এটা আমি ফেলি জি স্যার, মোটা হলে ওই এর মধ্যে আর ঢোকে না। আটবে না, ওটা হলে অল্প বেশি শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তখন যে ফ্লাক্স প্রোডাকশন হওয়ার কথা সেখানে ফ্লাক্স প্রোডাকশন হবে না, যখন ভোল্টেজ প্রোডাকশন হওয়ার কথা সেখানে ভোল্টেজ প্রোডাকশন হবে না, কারণ ই হচ্ছে প্রপোর্শনাল টু এ, তাই না? সো সব কিছু হিসাব নিকাশ আছে। সো রিউইন্ডিং এর পড়ালেখা আলাদা, ওদিকে আমি যাব না, কিন্তু এটা নরমালি হচ্ছে সুপার এনামেল কপার ওয়্যার, এর উপরে ইনসুলেশন দেয়া আছে। নরমালি কোনো সমস্যা না হলে একটা গায়ে একটা অরিজিনেটর হবে, তোমার দেখে মনে হচ্ছে তো কপার ওয়্যার, কিন্তু এর উপরে একটা ইনসুলেশন দেয়া আছে, তুমি হিট না দিলে এটা উঠবে না। স্যার একটু ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার, এই যে স্লটিং গুলো করা আছে, হ্যাঁ এইটা স্যার, এক পাশে নর্থ হয় আর এক পাশে সাউথ হয়, নর্থ সাউথ, কিন্তু পাশাপাশি কিভাবে থাকে? এটা নর্থ এটা নর্থ, মানে এইটা নর্থ এটা নর্থ, হ্যাঁ মানে এটা নর্থ হলে তাহলে এটা সাউথ হবে এরকম। এটা নর্থ, এটা ধরো পুরাটাই নর্থ, হ্যাঁ এটা ধরো পুরাটাই নর্থ, এটা হলো সাউথ। হ্যাঁ হ্যাঁ স্যার আমি ওই ওয়েল্ডিং মানে যেখানে রিপেয়ার করে তার কাছে দিয়ে গেলাম, দেখা গেছে যে একটা ফেজ মানে 4টা স্ট্রোক করে একটা ফেজ ঘোরাচ্ছে। এখন পরে বললাম এটা এরকম কেন কয় যে নর্থ সাউথ করে দিছে, নর্থ সাউথ করে দিছে, নর্থ সাউথ করে দিছে। আমি এটা কেমনে এটা শোনো, তোমাদের যদি একটা ডায়াগ্রাম, আমি এখানে এত বড় একটা ডায়াগ্রাম, আমার যদি তুমি 1 বছর থেকে 2 বছর আগে এনার্জি কনভার্সনের কোনো কোর্স দেখো, যদি ভিডিও পাও একটু দেখো তো, ওইখানে আছে আমি রেগুলারে পড়িয়েছিলাম যে কিভাবে উইন্ডিং করা যায়। আমার ভিডিও আছে অনলাইনে, এনার্জি কনভার্সনের ভিডিও যদি সার্চ দাও তাহলে কিভাবে রিউইন্ডিং করা যায় একটা মোটরকে, তার মানে যে কয়টা প্রসেসে করা যায় সবগুলো প্রসেস দেয়া আছে, যে কয়টা প্রসেসে করা যায়। তোমার যদি খুব ইচ্ছা থাকে তাহলে একসময় আমার কাছে এসো, আমি তোমার ভিডিও সাপ্লাই করে দেবো, যেখানে খুব সুন্দর করে বুঝাইছে, খুবই মজার একটা জিনিস। আমি অনেক পোলাপানকে শেখানোর ইচ্ছা মানে চেষ্টা করছিলাম, কিন্তু পরবর্তীতে তারা আর শেখে নাই, মানে আগ্রহ খুঁজে পাই। মানে যখন কানেকশনটা আমি দিচ্ছি ওর মাথা ঘুরায় যে স্যার এতগুলো কানেকশন নিয়ে হয়ে যাবে, এখানে যেভাবে করছো স্লটের ভিতরে তো ভাবে করতে হবে না, আমি তো এটা একদম ফ্ল্যাট জায়গায় করে ফেলছি, স্লটের ভিতরে রাউন্ড শেপ, আমি স্লটটাকে কেটে না ভাগ করে ফেলছি। এখানে জটিল মনে হলেও ওখানে কিন্তু জাস্ট বলবো যেটা 2 নম্বর স্লট, ওখানে 8 নম্বর স্লট, সো 2 এ দিলে ওখানে পরে 8 নম্বরে যাবে, সোজা এটা 2 এ দাও 8 নম্বরে দিয়ে দাও। আমার কয়েলের যে কতটুকু চওড়া হবে আমার তো মেশিন আছে, আমি তো জানি এটা মেশিন দিয়ে বাঁধাই করেছি, সো ওটা 8 নম্বরে গিয়েই বসবে, ওটা 6 এ বসবে না, কোনো 6 এ বসতে গেলে চাপাই দিতে হবে। সো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হচ্ছে সব জায়গায় ইউজ হচ্ছে, এই জন্য হচ্ছে এটা করাটা একটু জরুরি। এটা আমাদের ফ্যান আছে, আমাদের ওয়াশিং মেশিন আছে, আমাদের যে পাম্প আছে, এই জায়গাগুলোতে খুব বেশি ইউজ হয়। ওকে, এখন এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের একটা বড় সমস্যা হচ্ছে এটা সেলফ স্টার্টিং না, অর্থাৎ নিজে নিজে স্টার্ট হতে পারে না। এটা কি দেওয়া আছে? হ্যাঁ, টোটালি কি দেওয়া আছে? না, টোটাল দেয় না। সো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের বড় অসুবিধা হচ্ছে এরা নিজে নিজে স্টার্ট হতে পারে না, যেটা 3 ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট হতে পারে। সো আমাদের টার্গেট থাকবে আজকের ক্লাসে যে কিভাবে স্টার্ট হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, সেটা একটু বোঝা। হ্যাঁ, সো আমি 2টা ধাপে এটা বোঝাবো, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কেন স্টার্ট হচ্ছে না এটা, এবং কিভাবে স্টার্ট করা যায় সেটা। ওকে, কেন স্টার্ট হচ্ছে না তার জন্য যদি আমি বলি যে মনে করো এখানে অক্সিলারি উইন্ডিংটা বাদ দাও তুমি, যে মেইন উইন্ডিং যেটা আছে শুধু এইটা, এই লালটা খেয়াল করো। সো এইটা যখন শুধু একটা উইন্ডিং ছিল, তখন এখানে যখন এসি সাপ্লাই দিতাম, এসি সাপ্লাই দিলে এই রোটর বারের ভিতরে কারেন্ট, এই পোলের আন্ডারে যেটা ছিল সেটা একদিকে কারেন্ট যায়, এই পোলের আন্ডারে যেটা ছিল সেটা আরেকদিকে যায়। সো এটা এমন ভাবে কারেন্টের ডিরেকশন ছিল যে টর্কটা একটা উপরের দিকে যায় একটা নিচের দিকে যায়, আবার এমন হতে পারে টর্কটা একটা উপরের দিকে যায় একটা নিচের দিকে যায়, একটা একটা অপোজিট। মানে সাপ্লাই দিয়েছি, এখানে একটা ইন্ডাকশন মোটর আছে, একটা টর্ক উপরের দিকে টানছে একটা টর্ক নিচের দিকে টানছে, আবার একটা নিচের দিকে টানছে একটা ভিতরের দিকে টানছে, এরকম। যার কারণে একটা অপরটার অপোজিট, মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আছে। যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সিঙ্গেল ফেজ সাপ্লাইটা দেওয়ার জন্য, যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটা 180 ডিগ্রি ফেজে আছে, এবং টর্কের একটা ইকুয়েশন আছে। টর্কের ইকুয়েশন হচ্ছে T প্রপোর্শনাল টু phi স্টেটর phi রোটর sin থিটা। এই থিটা হচ্ছে phi স্টেটর এবং phi r এর তো অ্যাঙ্গেলের ডিফারেন্স কত, ঠিক আছে?
সো স্টেটরে যে সাপ্লাইটা দিচ্ছি তার জন্য ফ্লাক্স যদি উপরের দিকে তৈরি হয় তাহলে রোটরের যে ফ্লাক্সটা হচ্ছে সেটা নিচের দিকে হচ্ছে, তাহলে এদের ভিতরে ফেজ ডিফারেন্স কত 180 ডিগ্রি, sin 180 ডিগ্রির মান কত 0, সেক্ষেত্রে টর্ক হয়ে যায় 0। যেহেতু 0 টর্ক হয়ে যায় এখানে কোনো ঘোরার কোনো সুযোগ নেই, লাফাতে থাকে ফ্লাক্সটা, লাফাতে থাকে একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। সো এই ধরনের কারণে হচ্ছে এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট হয়। একে স্টার্ট করার জন্য কি করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে যে আমার মেইন কাজ হচ্ছে স্টেটরের ফ্লাক্স এবং রোটরের ফ্লাক্স এই দুইটা অপোজিট হওয়া চলবে না, কম বেশি করতে এই দুইটা কম বেশি করতে হবে, 180 কম বেশি করো কিন্তু 180 হওয়া চলবে না, ঠিক আছে? তো আমার মেইন টার্গেট থাকবে কিভাবে স্টেটর এবং রোটরের ফ্লাক্সের অ্যাঙ্গেলটা এটা যেন 180 কম করে দেয়। যদি যদি ঘুরাই দেয় একবার, ঘুরাই দিলে সে কিন্তু ঘুরবে। কেন ঘুরবে? কারণ এই যে স্টেটরের ফ্লাক্স এবং রোটরের ফ্লাক্সের ভিতরে ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি থাকবে না, সেটা আমি প্রুভ করে দেখাবো, সেটা আমি একদম প্রুভ করে দেখাবো। তোমার মাথায় যত সময় না ঢুকবে তত সময় সেটা সার্ভ লাগবে, ঠিক আছে? যে কিভাবে এটা 180 ডিগ্রি কম বেশি হচ্ছে ঘুরাই। এটা তো বোঝা গেল যে সিঙ্গেল ফেজ দেওয়ার ফলে একটা টর্ক উপরে টানে, একটা টর্ক নিচে টানে। আচ্ছা, এটাকে তারা অন্যভাবেও করে, এটা ব্যাখ্যা করার জন্য দুইটা থিওরি দেওয়া হয়েছে। একটাকে বলছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, আর একটা হচ্ছে ক্রস ফিল্ড থিওরি। কোথায় দেখলে তুমি? এখানে আছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, আর একটা হচ্ছে ক্রস ফিল্ড থিওরি। আমরা এই ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এটা অনেকটা হাইপোথেটিক্যাল, ম্যাথমেটিক্স দিয়ে এটা প্রমাণ করে দেখানো যায় যে এই ঘটনাটা ঘটতেছে। তো শুরুতে আমি একটু ডাবল ফিল্ড রিভলভিং থিওরিটা খুবই সহজ, এইটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এই চিত্রটার দিকে খেয়াল করো, হ্যাঁ, এখানে মেইন একটা ফিল্ড ছিল, মেইন একটা ফিল্ড সাপ্লাই, এটা ম্যাথমেটিক্সের মতো করে তুমি চিন্তা করো। সো এইটাকে তারা দুই ভাগে ভাগ করে ফেলে। যদি এমন একটা ভেক্টর থাকে সেই ভেক্টরকে দুটো ভেক্টরে পজিটিভ এবং নেগেটিভ ভেক্টরে ভাগ করে দেওয়া যায়। এই পজিটিভ ভেক্টরটা ক্লকওয়াইজ ঘুরছে, এই নেগেটিভ ভেক্টরটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে যে মেইন উইন্ডিং ফ্লাক্স তৈরি হচ্ছে সেই ফ্লাক্সটা দুই ভাগে ভাগ হচ্ছে, মনে হচ্ছে দুই ভাগে ভাগ হচ্ছে, ভাগ হয়ে একটা ফ্লাক্স পজিটিভ দিকে ঘুরছে, একটা ফ্লাক্স নেগেটিভ দিকে ঘুরছে। তার মানে কি এখানে বলছিলাম যে ফ্লাক্সটা একবার এদিকে ঘুরছে, এই একদিকেই ঘুরছে, কিন্তু সিঙ্গেল ফেজে কিন্তু আরেকটা নেগেটিভ দিকে সমপরিমাণ ঘুরতেছে। সো এটা যদি এদিকে ঘুরে আর একটা যদি এদিকে ঘুরে, তাহলে এদিকের জন্য এক ধরনের টর্ক তৈরি হবে, আবার এদিকের জন্য আরেক ধরনের টর্ক হবে। দুটো যেহেতু ফ্লাক্স সমান, তাহলে দুইটা দুই দিকে টানবে, কোন দিক কি যাবে? হ্যাঁ, দুই দিকে টানবে কেন তা একটু পরে আসে, তা ডিরেক্ট ব্যাখ্যা করবে। এটা তো এইখানে ম্যাথমেটিক্স দিয়ে বোঝাচ্ছে এখন আমি ডিরেক্টলি যখন ফিগার দিয়ে না বোঝাবো, ক্রসফিট থিওরিতে এটা ভালো বোঝা যায়। শুধু এটা মনে রাখো, এই যে ভেক্টরটা তারা বের করছে মেইন উইন্ডিং এর ফ্লাক্স, এই ফ্লাক্সটাকে ম্যাথমেটিক্যালি দুই ভাগে ভাগ করে দেয়া। আমি জানি কি বলতো, আমি দেখতে পাচ্ছি যে ইন্ডাকশন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর উইদাউট এনি অক্সিলারি কানেকশন এটা মুভ করতেছে না। যেহেতু মুভ করতেছে না, এটাকে আমাকে এক্সপ্লেইন করতে পারতে হবে। তখন ম্যাথমেটিশিয়ানরা কি বলছে যে মেইন যে ফ্লাক্স আছে, মেইন যে ভেক্টরের ফ্লাক্স আছে, এইটাকে দুই ভাগে অ্যাকচুয়ালি ভাগ করে দেখানো যায়, এবং দেখা যায় যে একটা নেগেটিভ দিকে ঘুরে আর একটা পজিটিভ দিকে ঘুরে। কিন্তু থ্রি ফেজের ক্ষেত্রে কি হচ্ছিল, সবগুলোই পজিটিভ অথবা নেগেটিভ দিকে ঘুরতেছে। এটা যদি থ্রি ফেজ হতো তাহলে সবগুলো হয়তো একদিকে ঘুরতেছে আর না হয় এদিকে ঘুরতেছে, ওর নেগেটিভ তো কোনো পার্ট ছিল না। থ্রি ফেজের ক্ষেত্রে নেগেটিভ কোনো পার্ট ছিল না, কারণ তার 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স ছিল। এখানে কিন্তু ওই রকম কোনো ফেজ ডিফারেন্স নেই। যেহেতু ফেজ ডিফারেন্স নেই, দুইটাকে এমন ভাবে ভাগ করছে যে এ যদি এখানে থাকে এর অপোজিট দিকে এদিকে থাকে, তো দুইটা আলাদা করে ভাগ হয়ে যাচ্ছে। এর জন্য যে ফোর্সটা তৈরি হচ্ছে তা এর জন্য নিউট্রালাইজ হয়ে যাবে। এই কারণে হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট হচ্ছে না। এখন এটা তো ম্যাথমেটিক্স দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে, এটা বাস্তবে কিভাবে বোঝানো যায় সেই জিনিসটা হচ্ছে বোঝানোর চেষ্টা করবে। এখন বলছে এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে যদি আমি হাত দিয়ে ঘোরাই দেই তাহলে কিন্তু সে আবার ঘুরবে। এই ঘটনাটা যখন ঘটতেছে, এটা যেহেতু একদিক ঘুরতেছে, আমি যদি রোটরটাকে হাত দিয়ে ঘোরাই দিই তাহলে কিন্তু সে আবার ঘুরতে থাকবে। কেন ঘুরতে থাকবে সেটা এখন দেখাবো। কোনো ক্যাপাসিটর না দিয়ে যদি আমি কানেকশনটা দিয়ে হাত দিয়ে ঘোরাই দিই কোনো সমস্যা নেই।
এখানে অনেক কথাবার্তা আছে স্লিপের সাথে রিলেটেড, একটু পড়ে নিও, আমি এই জিনিসগুলো ডিটেইলস পড়াতে আছি, আমি মেইন তিনটা পড়ালে হবে। কিন্তু স্যার হাতে ঘুরে এটা কোন দিকে ঘুরবে? আমি যদি যেদিকে ঘোরাবো ওইদিকে ঘুরবে। রিভার্সে ঘুরাইলে রিভার্সে, ফরওয়ার্ডে ফরওয়ার্ড। আচ্ছা, এখন আসি যে কিভাবে এটা ঘোরে তা প্রমাণ করতে হবে। সেই প্রমাণটা করতে পারলে আজকে ক্লাসটা শেষ। আচ্ছা ক্লাস শেষ বলতে স্যার দ্বিতীয় সেমিস্টারে ক্লাস শেষ আছে। প্রথম কেস আমরা দেখলাম সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর উইদাউট অক্সিলারি উইন্ডিং কানেকশন হচ্ছে না। সো প্রথম কেস অন, নো পুশ নো রোটেশন, কোনো পুশ থাকবে না, কোনো রোটেশন থাকবে না। তাহলে সেটা কেন থাকবে না এটা হচ্ছে আমাকে এক্সপ্লেইন করতে হবে। সো তোমার একটা স্টেটর উইন্ডিং আছে, একটা রোটর উইন্ডিং আছে। আমি এখন একটা স্টেটর উইন্ডিং আনবো, একটা রোটর উইন্ডিং আনবো। আমি আমার দেখানোর সুবিধার্থে আমি এটাকে শুধু একটা জায়গায় গিয়ে সরাই রাখতে পারতাম, একটু উপরের দিকে সরাই রাখতে পারতাম, কিন্তু আমার এক্সপ্লেনেশনের সুবিধার্থে আমি এটা একদিকে গেছি। আর এখানে আছে মনে করো হচ্ছে আমার সুন্দর করে কোন হবে। সো এটা হচ্ছে আমার রোটর। এই রোটরের ভিতরে কি আছে? রোটর বার আছে। সো উপরে 6টা নিচে 6টা, 3 আর 3 ঠিক আছে, অর্ধেক কথা মনে করো, অর্ধেক ঠিক আছে 12। সো এখন আমি স্টেটরে একটা সাপ্লাই দিই, ঠিক আছে, স্টেটরে একটা এসি সাপ্লাই দিই, স্টেটরে একটা এসি সাপ্লাই দিলাম, সিঙ্গেল ফেজ তো স্টেটরে একটা এসি সাপ্লাই। হ্যাঁ, স্টেটরে এসি সাপ্লাইয়ের ভিতরে এটা কেমন সাপ্লাই? এসি সাপ্লাই যেহেতু, ঠিক আছে, তো আমি এই সাপ্লাইটা দিয়েছি। এখন এই সাপ্লাইয়ের সবগুলো পয়েন্টকে আমি ব্যাখ্যা করবো না, আমি একটা পয়েন্টকে ব্যাখ্যা করবো। একটা পয়েন্ট ব্যাখ্যা করতে পারলে বাকি সবগুলো ব্যাখ্যা হয়ে যাবে। তো ধরলাম পজিটিভ কোনো একটা ভোল্টেজের জন্য, যে এইখানে পজিটিভ আছে, এইখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, যে কোনো একটা, ঠিক আছে, এই পজিশনটার জন্য। সো এখানে যদি পজিটিভ থাকে তাহলে কারেন্টটা ধরলাম এদিকে যাচ্ছে, ঠিক আছে। সো কারেন্ট যদি এদিকে যায় তাহলে ম্যাক্সওয়েলের একটা রুলস আছে, বুঝছো? ম্যাক্সওয়েলস রাইট হ্যান্ড রুল, ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল বুঝছো? সো একটা কন্ডাক্টরের ভিতরে কারেন্ট গেলে কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে তা ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল দিয়ে প্রমাণ করা আছে, তাই তো? তাই যদি হয় তাহলে ম্যাক্সওয়েল হিসাব করে বের করছিল, কি বের করছিল? যে যদি একটা কন্ডাক্টর এদিকে কারেন্ট যায়, এদিকে যদি কারেন্ট যায়, যদি এরকম হিসাব করি যে এইরকম ডিরেকশনটা দিব, এদিকে হবে কারেন্টের ডিরেকশন, সেদিকে এদিকে কারেন্টের ডিরেকশন, আর এদিকে হচ্ছে ফ্লাক্সের ডিরেকশন, সেই হিসাব করছি যে কারেন্ট যদি এদিকে যায় তাহলে ফ্লাক্স হবে এদিকে, কারেন্ট যদি এভাবে যায় ফ্লাক্স হবে, ইভেন কয়েলের ভিতরে কারেন্ট হিসাব করার কথা বলছে, কয়েল এরকম পেঁচানো আছে, কয়েলের ভিতরে কারেন্ট যাচ্ছে এরকম, মানে কারেন্ট এরকম যাচ্ছে, ফ্লাক্স তাহলে মাস বরাবর হচ্ছে, কয়েলের ভিতর দিয়ে মাস বরাবর হচ্ছে। সো এটা হিসাব এমন অনেকটা কয়েল বানিয়েছি, আমি ধরে নিচ্ছি কয়েলের ভিতরে কারেন্টটা এরকম যাচ্ছে। যদি কারেন্টটা এরকম যায় তাহলে কারেন্টের ডিরেকশন হাতটা রাখো, ফ্লাক্সের ডিরেকশন হবে এর মাঝামাঝি এই দিকে, কারেন্টের ডিরেকশন উল্টা একদম, তাহলে ফ্লাক্সের ডিরেকশন উল্টে যাবে। এটাই ফ্লেমিং মানে ম্যাক্সওয়েল বের করছে, ম্যাক্সওয়েল বের করে দেখাচ্ছিল যে এই রুলসটা ফলো করলে আমার ফ্লাক্স এবং কারেন্টের ডিরেকশনটা ঠিক মতো পাওয়া যায়, ঠিক আছে কথা? এখন এখানে যেহেতু কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট এদিকে যাচ্ছে, তাই কারেন্ট যদি এদিকে যায় এই জিনিসটা এরকম ঘুরতেছে না, এরকম ঘুরতেছে না, যদি ঘোরে তাহলে কারেন্টের ডিরেকশন এরকম, তাহলে ফ্লাক্সের ডিরেকশন এইদিকে, ফ্লাক্স তাহলে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই যে বের হয়ে গেল, তাহলে স্টেটরের ফ্লাক্সের ডিরেকশন পেয়ে গেলাম ফাই এস। পাইছি তো? স্টেটরের ফ্লাক্সের ডিরেকশন কেন এরকম আসছে? যে কোনো একটা পয়েন্টের কথা বলছি কিন্তু আমি, স্টেটরের ফ্লাক্স এখানে পাইছি, স্টেটরের ফ্লাক্স যদি এখানে পাই, এখান থেকে এই ফ্লাক্সটা রোটরে এসে ইন্টারফেয়ার করবে। এই অ্যাকশনটা কি ধরনের অ্যাকশন? ট্রান্সফর্মার অ্যাকশন।
সো স্টেটরের থেকে ফ্লাক্স যদি সেকেন্ডারি উইন্ডিং এ আসে, সেকেন্ডারি উইন্ডিং একটা ভোল্টেজ তৈরি হবে। এখানে তো সেকেন্ডারি উইন্ডিং মুভ করতেছে না, তো স্ট্যাটিক অবস্থায় আছে। যেহেতু স্ট্যাটিক অবস্থায় আছে, এখানে ট্রান্সফরমারের অ্যাকশন ঘটনা ঘটবে। ট্রান্সফরমারের অ্যাকশন, সেখানে কি ঘটবে? ট্রান্সফরমার অ্যাকশন। ট্রান্সফরমার অ্যাকশন, ট্রান্সফরমার অ্যাকশন, ট্রান্সফরমার অ্যাকশন হলে কি হবে? মেইন যে সাপ্লাই থাকবে ইসে আরে এর ওই রুলসটা তো ভুলে গেলাম, যে অপোজিট মানে মূল ফ্লাক্সকে যে বাধা দেয়, আমি ভুলে গেছি, তোমরা ভুলে যাচ্ছ না? প্যারাডেল ল না, মানে মূল ফ্লাক্সকে মানে বাধা দেওয়ার যা লেন্সের তোমাদের নিয়ে আমি আসলে পারি একটা জিনিস আমাকে বের করতে পারো, তোমরা কি পড়াশোনা করো? দেখো এখানে মূল ফ্লাক্স তো 8 ছিল, তার যেহেতু ট্রান্সফরমার অ্যাকশন হচ্ছে, তাহলে লেন্সের লতে কি বলবে? যে এই অ্যাকশনের কারণে এখানে যে ফ্লাক্সটা তৈরি হবে তা মূল ফ্লাক্সের অপোজিট হবে। ট্রান্সফরমার অ্যাকশন, ট্রান্সফরমার সেই কথা বলছে না যে যদি সেকেন্ডারিতে ভোল্টেজ যায়, তাহলে সেই ভোল্টেজ আসার কারণে সেকেন্ডারিতে যে ভোল্টেজ তৈরি হবে তা প্রাইমারি ভোল্টেজকে বাধা দেবে। লেন্স সেই কথা বলছে না? সো এখানে তো এইটাই তো আমার ফ্লাক্স প্রাইমারি থেকে আসতেছে, বাধা দেওয়ার কারণে তো সেকেন্ডারি ভোল্টেজ একটু কম হয়। বাধা দেওয়ার কারণে উল্টা হয়, কম হবে কেন? সেকেন্ডারি ভোল্টেজ উল্টা হয়, হ্যাঁ, প্রাইমারি থেকে সেকেন্ডারি ভোল্টেজ উল্টা হয়। 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে, দেখো খেয়াল করে, পোলারিটি 180 ডিগ্রি থাকে। ওকে, সো প্রাইমারি থেকে যেহেতু ফাই এস আসছে, রোটর থেকেও কিন্তু তাহলে এই ফাই আর আসবে, কিন্তু 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে, যেহেতু ট্রান্সফরমার অ্যাকশন কোনো কিছু ঘুরতেছে না। তো সেকেন্ডারি যে ফ্লাক্সটা পাবো, সেই ফ্লাক্সের ডিরেকশন হবে হচ্ছে ফাই আর, 180 ডিগ্রিতে আসবে। এটা আমার নরমাল চিন্তা থেকে আমি বললাম যে ট্রান্সফরমারের অ্যাকশন থেকে। এখন কারেন্টের কথা আসবে। সো আমার রোটর থেকে যে ফ্লাক্স জেনারেট করবে, সে কিন্তু মূল ফ্লাক্সকে সরাসরি বাধা দিবে, মূল ফ্লাক্সকে সরাসরি বাধা দিবে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। ফাই আর যদি এদিকে হয়, ফাই আর যদি এদিকে হয়, তাহলে রোটরের কন্ডাক্টরের ভিতরে কারেন্টের ডিরেকশনগুলো বের করো। এখন হিসাব আসছে না? আমি ওই যে আবার ম্যাক্সওয়েলের রুলস লাগাবো, ম্যাক্সওয়েলের রুলস আবার লাগাবো। এইদিকে এখন এইদিকে ফ্লাক্স যাচ্ছে, ফ্লাক্স এইদিকে যাচ্ছে এখন, তাহলে রোটরের কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট হচ্ছে ক্রস মানে সেখান দিয়ে ঢুকবে, ডট মানে সেখান দিয়ে বের হবে। এখন আমি টার্গেট করব এই রোটর বারে কোনটার ভিতরে কারেন্ট ঢুকছে, কোনটার ভিতরে বের হচ্ছে, ঠিক আছে? সো এর অর্ধেক অর্ধেক ভাগ করে নিবা, অর্ধেক অর্ধেকের ভিতরে ঢুকবে, অর্ধেক অর্ধেক দিয়ে বের হবে। সো এইটা ধরলাম অর্ধেক, কাছাকাছি এটা অর্ধেক, ঠিক আছে? সো ফ্লাক্স এদিকে যাচ্ছে, তাহলে কারেন্টের ডিরেকশন উপরের গুলো দিয়ে ঢুকবে, নিচেটা দিয়ে বের হবে। সো উপরের গুলো দিয়ে ঢুকবে, উপরের গুলো দিয়ে ঢুকবে, সোজা কথা ঢুকলো, আর নিচের গুলো দিয়ে বের হলো। হলো তো? হয়েছে তো? তাহলে এই ঘটনা ঘটলে এই উপরের দিক থেকে চেষ্টা করবে উপরের দিক থেকে টর্কটা নিচের দিকে দিকে, আর নিচের গুলো চেষ্টা করবে নিচের থেকে উপরের দিকে দিকে। দুই একটা আরেকটা অপোজিট, এবং আমি বলেই দিয়েছি অপোজিট কেন হচ্ছে ফাই এস 180 ডিগ্রি ডিফারেন্স থাকবে ফাই আর সঙ্গে, যেহেতু অপোজিট সেহেতু এখানে টর্কের মান হবে 0। বুঝাইতে পারলাম? সো নো পুশ নো রোটেশন, কথা কিন্তু সত্য, নো পুশ নো রোটেশন, কারণ এখানে যে ফাই এস এবং ফাই আর এর ডিরেকশন 180 ডিগ্রিতে ছিল, যার জন্য ট্রান্সফরমার এটা কেন হয়েছে? ট্রান্সফরমারের অ্যাকশনের জন্য। কারণ ট্রান্সফরমার চায় কি আমার ইনপুট থেকে যে ফ্লাক্সটা আসছে সরাসরি সেই ফ্লাক্সটাকে বাধা দিতে, কারণ এখানে তো কোনো রোটেশন নেই, কোনো রোটেশন নেই। সো ট্রান্সফরমার অ্যাকশন করে এখানে ভোল্টেজ জেনারেট হয়েছিল, সেই ভোল্টেজের ডিরেকশন ছিল এর উল্টা, সো ফ্লাক্সটা হয়েছে উল্টা। স্যার রোটর কি এখানে না করলে রোটর একদম নিশ্চিত থাকবে? এখানে রোটর তো প্রাথমিক অবস্থায় স্থির ছিল, এখন তার ঘোরার কোনো সুযোগ নেই, কারেন্ট ফ্লো করার পরেও স্থির থাকবে, স্থির থাকবে। কারণ কি? কারণ কি? এই যে তুমি তো কোনো পুশ করো না, এখন ট্রান্সফরমার অ্যাকশন হচ্ছে, এখন শুধু ট্রান্সফরমার অ্যাকশন হচ্ছে, পুশ করলে সেটা আলাদা কিছু হবে। ট্রান্সফরমার অ্যাকশন হওয়ার দরুন এই রোটরের ভিতরে যে ফ্লাক্সটা জেনারেট হয়েছিল তার মূল ফ্লাক্সের অপোজিট, যেহেতু আমি দেখাচ্ছি ডিরেকশন, এটা ফাই এস
এটা ফাই আর, একটা 180 ডিগ্রি ডিফারেন্স আছে। এবং এই ফাই আরটা কেন এদিকে হয়েছে, কারণ আমি দেখতে পাচ্ছি এই রোটরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, উপরের গুলো দিয়ে কারেন্টটা ঢুকছে, নিচের গুলো দিয়ে কারেন্টটা বের হচ্ছে। ঠিক এই কারণের জন্য ফ্লাক্সটা এদিকে আসছে। ট্রান্সফরমারের ক্ষেত্রে উপকারী, কিন্তু এই এর ক্ষেত্রে এখন উপকারী নেই, এর ক্ষেত্রে একটু পরে দেখবেন কাজে লাগবে। সো বুঝা গেল যে এটা কেন অ্যাকশনটা হচ্ছে, কেন এটা ঘটতেছে না। সো কোনোদিন পুশ না করলে এই জিনিসটা কোনোদিনও ঘুরবে না, কারণ ওই টর্কের ইকুয়েশন T প্রপোর্শনাল phi s phi r sin θ। সো এটা হয়ে গেছে 180 ডিগ্রি। এই phi s phi r এর মান যত বড়ই হোক কোনো লাভ নেই। দুইটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর যাচ্ছে, এদিকে একটা ভেক্টর যাচ্ছে, এটা দুইটা একটা উপরে অপোজিট, সমান সমান। 180 ডিগ্রি যদি সমান্তরে টানি কোথাও যাবো আমরা? কোথাও যাব না, স্থির অবস্থায় থাকবো। এই জন্য রোটরটা কোনো দিকেই মুভ করবে না, স্থির অবস্থায় বসে থাকবে। সো নো পুশ নো রোটেশন। কথা ক্লিয়ার? নো পুশ নো রোটেশন। এটা ব্যাখ্যা করার জন্য আমি কি করছি, এটা ব্যাখ্যা করার জন্য আমি হচ্ছে ম্যাক্সওয়েলের রাইট হ্যান্ড রুল ব্যবহার করছি। ম্যাক্সওয়েলস রাইট হ্যান্ড রুল। ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড রুল। আর কি? আর হচ্ছে ট্রান্সফর্মার অ্যাকশন। ট্রান্সফর্মার অ্যাকশনের কারণে কি হচ্ছিল আমার, ওই আবারও এটি যে রুলসটা আছে কি হচ্ছে, হ্যাঁ লেন্স ল। এই তিনটা জিনিস দিয়ে এটা ব্যাখ্যা করা যায়। সো লেন্সের ল, ম্যাক্সওয়েল রাইট হ্যান্ড রুল, এটা দিয়ে আমি এটাকে ব্যাখ্যা করব। এখন আসি পুশ এন্ড রোটেট। সো দেখি এখানে দেখা যাচ্ছে কত দূর পর্যন্ত না, পুরো অর্ধেকটা দেখা যাচ্ছে। ওকে না, এখন হচ্ছে কেস নাম্বার 2। কেস নাম্বার 2, পুশ এন্ড রোটেট। এখন পুশ করব, তাহলে রোটেট করব, কিভাবে করবে সেই জিনিসটা আবার দেখো। সো এখন ব্যাখ্যা করব পুশ এন্ড রোটেট। সো আমি ধরুন যে কোনো একদিকে ঘোরাইছি, এরকম করে ডান দিকে ক্লকওয়াইজ ঘোরাইছি। সো এটাকে ধরে আমি এরকম করে ঘোরাইছি। ঘোরাই দিলে এদিকে আসবে তো, আমি ফোর্স দিয়েছি না, ফোর্স দিতে এরকম থাকবে। আচ্ছা, এদিকে যে ফ্লাক্সটা আসছিল সেটা তো যা ছিল তাই আছে, কিছু চেঞ্জ করিনি এখন। এদিকে যে ফ্লাক্স ছিল, ফ্লাক্সের ডিরেকশন ওইদিকে আছে, নরমালি যেরকম ছিল এখনো সেরকমই আছে। এখন জাস্ট কাজটা কি করছি, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি। ওকে, ওইদিকে ফোর্স অ্যাপ্লাই করলে এই মাস বরাবর যে কন্ডাক্টরগুলো থাকবে তার উপরে কোনো ধরনের ফোর্সের অ্যাকশন বা কোনো জেনারেটিং এর কোনো অ্যাকশন আসবে না, কারণ এইখানে যে ইয়েটা আছে, ফোর্সটা এদিকে আছে, ফ্লাক্সটাও এদিকে আছে। উপরে যদি ঘুরে আসে তাহলে এখানে কোনো জেনারেটিং কোনো কিছু আসবে না। এখন যেহেতু রোটর আমি ঘোরাচ্ছি, এখন কিন্তু জেনারেটরের প্রিন্সিপাল কাজ লাগবে। এখন আসবে এটা ইনিশিয়াল অবস্থায় জেনারেটরের মতো কাজ করে। কিভাবে কাজ করে সেটা একটু আবার ধরে ফেলি আমি। যেহেতু জেনারেটরের মতো কাজ করতেছে, এই মাস বরাবর যে কন্ডাক্টরগুলো থাকবে, বিশেষ করে এই দুইটা কন্ডাক্টর, এটা তো প্যারালাল অবস্থায় আছে, এখানে ফোর্স যেদিকে ফ্লাক্সও সেই দিকে। সো এখানে ইনডিউসড ভোল্টেজের পরিমাণ 0, সো ওদেরকে কনসিডার না করলেও চলবে। সো আমি মাস বরাবর ভাগ করে ফেলি, এইজন্য মাস বরাবর ভাগ করে ফেললাম, মাস বরাবর ভাগ করে ফেললাম। সো আমার টার্গেট হচ্ছে এই তিনটা কন্ডাক্টর এবং এই পাশের তিনটা কন্ডাক্টর, এদের ভিতর দিয়ে এখন কারেন্টের ডিরেকশন কেমন আছে সেটা বের করা। ঠিক আছে, বোঝা গেল? এখন আসবে, যেহেতু এটা জেনারেটরের মতো আসতেছে, সো ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কি বলে?
ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল হচ্ছে এরকম এরকম। এটা হচ্ছে আমার থাম হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ফ্লাক্সের ডিরেকশন, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। সো এটা হচ্ছে আমার ফোর্সের ডিরেকশন, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এবং এটা হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন। ওকে ডান। সো আমি যদি ফোর্স উপরের দিকে দিয়েছি, ডান, একটা ম্যাগনেটিক ফ্লাক্স এদিক থেকে আসছে, তাই না? এদিক দিয়ে রোটর বারকে কাট করে যাচ্ছে। সো আমি যদি এভাবে মেলানোর চেষ্টা করি, আমি চাচ্ছি এই কন্ডাক্টরের ভিতরে কারেন্টের ডিরেকশন কোন দিকে আছে, ঠিক আছে? সো আমি ফোর্সের ডিরেকশন উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই দিকে, তাই কারেন্টের ডিরেকশন এদের ভিতরে কোথায় পাবো? ভিতর দিয়ে ঢুকতেছে। তার মানে এইখানে এই পাশে যে কন্ডাক্টরগুলো আছে সেখান দিয়ে কারেন্টটা ঢুকতেছে, এটা দিয়ে যদি ঢোকে, এটা কি অবভিয়াসলি বের হয়ে আসতেছে? বোঝা গেল? কারেন্টের ডিরেকশন যদি এদিকে ঢোকে, ওদিক দিয়ে বের হয়। এখন কিন্তু আমি পেয়ে গেছি যে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হচ্ছে। এখন আবার ম্যাক্সওয়েলের রুলস লাগাইতে হবে। তাহলে ফ্লাক্সের ডিরেকশন কোন দিকে হয়েছে? আমি তো রোটরের ভিতরে কোনো ফ্লাক্সের কিছু পাইনি, আমি কিন্তু শুধু ফ্লেমিংসের রুল ব্যবহার করে কারেন্টটা কোন দিকে যাচ্ছে সেইটা বের করলাম। এখন রোটরের ফ্লাক্স কোন দিকে আছে সেটা বের করি, ফ্লাক্সের ডিরেকশন বের করি। আমার কি আবার রাইট হ্যান্ড রুল কি বলে? এটা হচ্ছে আমার ফ্লাক্সের ডিরেকশন, এটা হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন। রাইট হ্যান্ড রুলে হচ্ছে এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ফ্লাক্স। রাইট হ্যান্ড রুলে এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ফ্লাক্স। আচ্ছা, সেইটা যদি ধরি, কারেন্ট দেখি ঢুকছে তো, কারেন্ট এই যে ঢুকতেছে, ঢুকলে এর কোন দিকে আছে? নিচের দিকে আছে। খুবই তো ভালো, এত সুন্দর বুঝছো না? সো ফ্লাক্সের ডিরেকশন এখন নিচের দিকে, ফাই আর। সো এই একটু ঘুরাই দেওয়ার কারণে আগে যে ফ্লাক্সটা একদম অপোজিটে ছিল সে এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে। sin 90 কত? 1। সো ম্যাক্সিমাম ফ্লাক্স পাবো, স্টার্টিং এ ম্যাক্সিমাম ফ্লাক্স নিয়ে স্টার্ট করবে। সো মোটর ঘুরতে থাকবে। সো এখন ফাই এস এবং ফাই আর এর ভিতরে যে অ্যাঙ্গেল ছিল সেটা হচ্ছে 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যদি হয় t প্রপোর্শনাল ফাই এস ইনটু ফাই আর ইনটু 1। তাহলে এখন ম্যাক্সিমাম এই ফ্লাক্স এবং রোটরের ফ্লাক্স এবং স্টেটরের ফ্লাক্সের গুণফল যেটা হবে সেটাই হবে স্টার্টিং পয়েন্ট। বোঝা গেল? সো শুরুতে হচ্ছে আমি জেনারেটর প্রিন্সিপাল ইউজ করছি, যেটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। তারপরে এসে হচ্ছে আমি ফ্লাক্সের ডিরেকশন নির্ণয় করার জন্য আমি ম্যাক্সওয়েলের রুল ব্যবহার করছি। সেটা দিয়ে দেখতে পাচ্ছি যদি একটু ঘোরায় দেয় তাহলে স্টেটর এবং রোটরের ফ্লাক্সের ডিরেকশনই চেঞ্জ হয়ে যায়। আগে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স ছিল, যার জন্য হচ্ছে মোটরটা স্টার্ট হচ্ছিল না। এখন আমি একটু ঘোরায় দেওয়ার ফলে এদিকে যদি থাকে ফাই এস, তাহলে রোটরের ফ্লাক্স 180 ডিগ্রি ঘুরে গেছে, 90 ডিগ্রি ঘুরে গেছে। যেহেতু 90 ডিগ্রি ঘুরে গেছে, এখন টর্কের একটা মান পাচ্ছি। এখন যেগুলোকে স্যার কোনো অপশনাল ইউজ করা হয় না, যে আমি সেগুলো ঘুরবে না, সরাসরি ঘুরাবো, সেগুলো হাত দিয়ে ঘুরাবো। উইন্ডিং করার সময় হচ্ছে যে শেডেড পোল হিসাব আছে, সে শেডেড পোল যে অ্যাঙ্গেলটা সেন্স করে দেওয়া হয়। যদি এই ধরনের আছে যে অক্সিলারি উইন্ডিং ব্যবহার করব না, ক্যাপাসিটর ইউজ করব না, সেক্ষেত্রে শেডেড পোল মেশিন বলে একটা আছে, সেখানে উইন্ডিং কিছুটা শেড করে রাখা হয়। সো উইন্ডিং শেড হওয়ার কারণে এখানে যে ধরনের ফ্লাক্স তৈরি হয় এখানে সে ধরনের ফ্লাক্স তৈরি হয়। সো ফ্লাক্সের বৈষম্য তৈরি হবে, সেটা আলাদা ইস্যু। ওকে, সো এই কারণে ফেজ ডিফারেন্স এটা তো আমি স্যার ভিতর থেকেই ডিজাইন করে নিতে পারবো স্যার। এটা হ্যাঁ ভিতর থেকে ডিজাইন করতে পারবো, কিন্তু ওটার এফিসিয়েন্সি অনেক কম। স্যার ফেজ ডিফারেন্স থাকাই লাগবে, ফেজ ডিফারেন্স থাকতেই হবে। তার মানে কি, যেখানে স্টেটর এবং রোটরের কারেন্টের বা ফ্লাক্সের ফেজ ডিফারেন্স তোমার তৈরি করতে হবে। যদি ফেজ ডিফারেন্স তৈরি না করতে পারো তাহলে যেমন উপরে নিচে ঘুরবে না, খালি কাঁপবে, ভাইব্রেশন হবে, পুরো চেষ্টা করবে কিন্তু ঘুরতে পারবে না। কিন্তু যখনই আমি একবার পুশ করে দিব তখন একটা দিকে হলেও সে ঘুরবে, যেদিকে পুশ করবো সেই দিকেই ঘুরবে। এটা যদি উল্টা দিকে ঘোরাই দিতাম তাহলে উল্টা ফেনোমেনা আসতো, এই ফোর্সের ডিরেকশন তখন ফ্লাক্সের ডিরেকশন উপরের দিকে চলে যেত, ফোর্সটা নিচের দিকে চলে আসতো, তখন উল্টা দিকে। স্যার কি কাজ করে? হ্যাঁ, ক্যাপাসিটর লাগা। ক্যাপাসিটর যে কাজটা করে সেটা হচ্ছে স্টার্টিং টর্কটা বৃদ্ধি করে, এই কারণে ইউজ করা হয় স্যার। এখানে একটা ক্যাপাসিটর ইউজ করছি। সো ক্যাপাসিটরের কাজ হচ্ছে আমার এখানে একটা যদি পোল থাকে, এখানে একটা যদি
এখানে যদি একটা পোল থাকে, এখানে যে পোলটা তৈরি করবো, অক্সিলারি উইন্ডিং এ যে পোলটা তৈরি করবো, সেটা কিভাবে তৈরি করবো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ফেজ ডিফারেন্স দিয়ে তৈরি করবো। এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে ওই অ্যাঙ্গেলটা তৈরি করা, কারেন্ট এবং ভোল্টেজের যে ফেজ ডিফারেন্স আছে সেটা তৈরি করে দেয়। এখানে যখন পোল ম্যাক্সিমাম আসে, এখানে যেন ম্যাক্সিমাম না আসে। আমরা তো জানি স্যার ক্যাপাসিটর স্টার্টিং টর্ক বৃদ্ধি করার জন্য ইউজ করা হয়। স্টার্টিং টর্ক বৃদ্ধি করার জন্য ক্যাপাসিটর ইউজ করা হয় না, বিশেষ করে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে কখনোই না। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে কখন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ওয়েল্ডিং করা থাকে, ওগুলো ক্যাপাসিটরের মাধ্যমে ইউজ করে সিঙ্গেল ফেজে ব্যবহার করা হয়। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ক্যাপাসিটর ব্যবহার করে সিঙ্গেল ফেজে করা যাবে তো। ক্যাপাসিটর কখন, আমি তো বলছি ক্যাপাসিটর কখনো স্টার্টিং টর্ক হিসেব করলে ক্যাপাসিটর স্টার্টিং টর্ক বৃদ্ধি করে, কোন হিসেবে? ক্যাপাসিটর ফেজ ডিফারেন্স তৈরি করছে, ক্যাপাসিটর ফেজ ডিফারেন্স তৈরি করলে স্টার্টিং টর্ক বৃদ্ধি পাইছে, সেটা হচ্ছে সেকেন্ডারি কথা। কিন্তু প্রথম কথা কি? যে ক্যাপাসিটর ফেজ ডিফারেন্স তৈরি করে। ক্যাপাসিটর যেহেতু ফেজ ডিফারেন্স তৈরি করতেছে, সেহেতু আমি একটা টর্ক পাচ্ছি, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি বলতে হবে এখন টর্ক বেশি হচ্ছে। আগে টর্ক কত ছিল? 0, এখন টর্ক হচ্ছে ম্যাক্সিমাম, এখন টর্ক হচ্ছে ম্যাক্সিমাম। এই জন্য আমরা অবশ্যই একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে একটা অক্সিলারি উইন্ডিং আনবো, যে অক্সিলারি উইন্ডিং এই ফেজ ডিফারেন্সটা তৈরি করতে পারে, যে অক্সিলারি উইন্ডিং ফেজ ডিফারেন্স তৈরি করবে। যে ফেজ ডিফারেন্স না তৈরি করতে পারে, কারণ এখানে ফিল্ডটা যদি চিন্তা করি এর ক্ষেত্রে, এখানে ফিল্ডটা একবার উপরে, একবার উপর থেকে নিচের দিকে, একবার নিচের থেকে উপরের দিকে, সো পালসেটিং এরকম সো ঘোরার কোনো সুযোগ নেই। সো আমরা চাচ্ছি যেন একটা রোটেটিং টাইপের হয়, ফ্লাক্সটা যেন একটু রোটেটিং টাইপের হয়। সো ওই ক্যাপাসিটর ইউজ করে আমি এর মাঝে আর একটা পোল তৈরি করছি, একটা ফেজের পোল তৈরি করছি। সো এ যখন এখান থেকে আসে, তার মাঝে যেন এখানে আরেকটা আসে, মানে স্যার এই যখন নেগেটিভ, এ যখন এখানে একটা পজিটিভ সাইকেল দিয়ে একটা তৈরি করবে, পরবর্তীতে এখানে আসার আগেই যেন এখানে একটা পোল তৈরি হয়ে যায়। নেগেটিভ না পাইতেই সে আবার একটা পুশ দেয়, একটা পুশ। এইটা এখানে তো একটা ফোর্স পাইলো, তাই না? এই ফোর্সটা এদিকে এসে নিউট্রালাইজ হওয়ার আগে এখানে এসে যেন একটা পুশ পায়, পুশ পাইলে যেন এখানে চলে আসে, পরবর্তীতে এখানে আসলে ওই পুশটা পাওয়ার জন্য আবার উপরের দিকে ধাক্কা দিতে থাকে, কারণ ওইটা তো নিচের দিকে ধাক্কা ছিল। আর এইটা কি করবে? আর একটু নিচের দিকে দিবে, এইটা যখন একটু তখন উপরের দিকে আবার। সো এটা কনসিকুয়েন্টলি ঘটতে থাকে। একটু কি ভিজুয়ালাইজ করা গেছে? জিনিসটা কিন্তু অনেক কঠিন। সো ক্রস ফিল্ড থিওরি হচ্ছে সবথেকে কঠিন থিওরি এই ইন্ডাকশন মোটরকে বর্ণনা করার জন্য। তাছাড়া ডাবল ফিল্ড রিভলভিং থিওরি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস, যে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর আলাদা দিকে ঘুরতেছে, 180 ডিগ্রি ফেজে ঘুরতেছে। যেহেতু 80 ডিগ্রি, তবে স্যার এটা ভিজুয়ালাইজেশন বেশি, এটা ভিজুয়ালাইজেশন বেশি, এই জন্য এটা পড়ালাম। সো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল যদি কেউ বর্ণনা করতে বলে, তাহলে তুমি ডাবল ফিল্ড রিভলভিং থিওরি ব্যবহার করতে পারো, অথবা ক্রস ফিল্ড থিওরি ব্যবহার করতে পারো। দুটো একই জিনিস বর্ণনা করে। আমার মেইন টার্গেট থাকে যে কেন ঘোরে না সেই কথাটা ব্যাখ্যা করা, এবং পুশ দিলে কেন ঘোরে সেই কথাটা ব্যাখ্যা করা। ডান, শেষ। সো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর থেকে এর অনেক কিছুই আছে, কিন্তু বেসিক এই জিনিসটা আছে। এইখানে একটা জিনিস একটু বোঝানো আছে স্টার্টিং টপিকের জন্য। এই দেখো এখানে সেন্ট্রিফিউগাল সুইচ দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে সেন্ট্রিফিউগাল সুইচ দিয়ে দেয় অক্সিলারি উইন্ডিং এ একটা। সো ক্যাপাসিটরকে যদি রেখে সে রান করে এমনও মেশিন আছে, আবার ক্যাপাসিটরকে ডিসকানেক্ট করে এমন মেশিন আছে। তো সেক্ষেত্রে সেন্ট্রিফিউগাল সুইচ ইউজ করে। যখন একটা ম্যাক্সিমাম স্পিডে পৌঁছে যায়, তখন ওই সুইচটা ডিসক্লোজ হয়ে যায়। ডিসক্লোজ হয়ে গেলে তখন অক্সিলারি উইন্ডিংটা ডিসকানেক্ট হয়ে যাবে। অক্সিলারি উইন্ডিং এর রেজিস্ট্যান্স বেশি থাকে সবসময়, অক্সিলারি উইন্ডিং এর রেজিস্ট্যান্স বেশি থাকে। সো বেশি রেজিস্ট্যান্স অক্সিলারি উইন্ডিং চললে পারে পাওয়ার লস বেশি হবে, বেশি পাওয়ার টাইম কাম সমানই করবে, কিন্তু বেশি লস করবে। এই জন্য অক্সিলারি উইন্ডিংকে ডিসকানেক্ট করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে তুমি দেখবা যে ফ্যান গরম হয়ে যায়, ফ্যান গরম হয়ে যাচ্ছে, ওই সমস্ত ফ্যানের ক্যাপাসিটর কানেক্ট করে রান করে, মানে ক্যাপাসিটর কানেকশন থাকতে হবে। ক্যাপাসিটর দুর্বল হয়ে গেলে তখন ঘুরতেছে, কিন্তু হিট ডিসিপেট করে ফেলতেছে, ওই তখন ফ্যানটা গরম হয়, তখন ক্যাপাসিটর চেঞ্জ করে দিতে হবে। ক্যাপাসিটর চেঞ্জ না করলে হিটিং ইস্যু থাকবে। কোনো মতো করে দাবড়া এলেও করে না, কি হয়েছে ফ্যানের করে না, ও ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে, এই জন্য ঘুরতেছে না, এটা চেঞ্জ করতে হবে। স্পিড কমে যাচ্ছে, ক্যাপাসিটরের কারণে কমে যাচ্ছে। সো ওটার ক্ষেত্রে হচ্ছে ক্যাপাসিটর
রান, মানে ক্যাপাসিটরকে কানেক্ট অবস্থায় ওটাকে রান করাইতে হবে। মানে push এটা স্যার মনে হয় যে বেসিক এটা হচ্ছে স্যার বেসিক যে ও ফেজ ডিফারেন্স তৈরি করে। আর স্যার এমনি আমরা যে কথা বলি ওই যে মনে করেন যে ভোল্টেজের কম্বিনেশন বা যেমন মনে করি ফ্যানটা যখন প্রাইমারি যখন ঘুরে তখন বেশি ভোল্টেজের প্রয়োজন হয় না স্যার, মানে এরকম মানে এটা অনেক অনেকে মনে করে। কনসেপ্ট এরকম থাকে আর কি। তখন ক্যাপাসিটরটার ভিতরে কিছু ভোল্টেজ সংরক্ষণ থাকে যে কারেন্ট আসলে হ্যাঁ, তো হইতে পারে, অনেকের অনেক ধারণা থাকে, কিন্তু মেইন কাজ হচ্ছে এটা, ফেজ ডিফারেন্স। ফেজ কারেন্ট এবং ভোল্টেজ ভিতরে ফেজ ডিফারেন্স। এখানে যে এই ফেজে কারেন্টটা যেভাবে যাচ্ছে, এই ফেজে যেন সেটা ক্যাপাসিটর থেকে 90 ডিগ্রি ডিলেতে যায়, কারেন্ট হচ্ছে 90 ডিগ্রি লিড করবে। এখানে যে কারেন্টটা আসবে তার থেকে 90 ডিগ্রি লিডে এই কারেন্টটা যাবে। এর ভিতরে কারেন্ট এবং ভোল্টেজের যে ফেজ ডিফারেন্স আছে, এটার ক্ষেত্রে 90 ডিগ্রি বেশি আছে। স্যার ওই ভিতরে ক্যাপাসিটরের যে পাওয়ারটা ধরে রাখে আর যে ভোল্টেজটা ধরে রাখে ওটা ওইটাই তো যাইতেছে। ওইটার কারণেই তো এখানে ফেজ ডিফারেন্স তৈরি হচ্ছে। ওইটা তো তুমি ভাবছো ডিসচার্জ হয়ে যায়, ক্যাপাসিটর চার্জ করলে আবার কানেকশন না দিয়ে ডিসচার্জ হয় নাকি? ক্যাপাসিটর এরকম ভোল্টেজ ধরেই যায়, সব সময় ধরে রাখে। এই জন্য ভালো কথা, এই জন্য ফ্যান খোলার পরে বলেও হ্যাঁ, ডিরেক্টলি আমি ফটফট করবে, সব খাইতে পারে। আমি সব খাইছি। হ্যাঁ, তো তার আগে ক্যাপাসিটর খোলার আগে অবশ্যই দুটো লিড দোকান থেকে কিনে দিও। ও বলা তো যায় না ওর প্রিভিয়াস মেমোরি কি আছে, অবশ্যই দুইটা লিডকে শর্ট করে দেবে, না হলে তুমি কিন্তু শক খাইতে পারো। ফ্যান খোলার সময় খুবই সাবধান, কারণ যদি এরকম থাকে তাহলে বড় মাত্রায় একটা শক দিতে পারে। ক্যাপাসিটর খুব অল্প সময়ে হাই পাওয়ার ডেলিভার করতে পারে, ভালো শক দিতে পারে। একটু ঝাঁকি তো তোমার লাগবে। নাকি এক জায়গায় হ্যাঁ, বলা দিতেছি সুইচ অফ করো ঠিক আছে। সো এটাই ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। সো আর ফাইনালে যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমার কাজে লাগতে পারে। এখন থেকে কিন্তু ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয় বা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কেন রান হয় না তার এক্সপ্লেনেশন করা উচিত। এখন ক্যামেরাটা বন্ধ করে দাও।